আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হোয়াইট হাউসে ট্রাম্প মোদি বৈঠকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক সুসংহত করার অঙ্গীকার, দুই দেশের মধ্যে বাণিজ্য পার্থক্য কমার আশা। প্রধান উপদেষ্টা নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন, 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ। আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই চ্যালেঞ্জ মনে করেন প্রধান উপদেষ্টা। দেশ সমাজ পুনর্নির্মাণ চলছে বলে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মন্তব্য। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। গভীর অনুশোচনায় মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবং টঙ্গীতে চলছে 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাণিজ্য নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন সফরকারী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। ট্রাম্প ভারতে মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির পরিকল্পনার কথা জানান। ভারত সহ অন্যান্য দেশে পাল্টাপাল্টি শুল্ক আরোপের নীতির ওপরও জোর দেন ট্রাম্প। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক কমাতে আরও পদক্ষেপ নিতে বলেন। অন্যদিকে বিরল খনিজ, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ওষুধ শিল্পে সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান নরেন্দ্র মোদি। আলোচনায় ছিল অবৈধ অভিবাসন প্রসঙ্গ। মোদি যুক্তরাষ্ট্র অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন। দুই নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের প্রতি গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও বোস্টনে নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ভারত। ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণও জানান নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিকতর পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ হিসেবে 7টি সংস্কার কমিশন গঠন করে। ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে সব কমিশন। কমিশনের সুপারিশগুলো কতটা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতেই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী গঠন করা 7 সদস্যের এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এই জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। 6 সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত এই কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রেয়াজ। অন্য সদস্যরা হলেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক। 6 মাস মেয়াদের এই জাতীয় ঐকমত্য কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। এই কমিশনের সচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভোটারবিহীন কারচুপির নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশ ধ্বংস করা হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। দুবাই বিশ্বের শীর্ষ নেতাদের সম্মেলনে অধ্যাপক ইউনূস বলেন, দেশ সমাজ পুনর্নির্মাণের কাজ চলছে। মোস্তফা মলিকের রিপোর্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান বুধবার। আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনূসকে সম্মেলনে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান আহমদ বেলহুল।
দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে যোগ দেন ডক্টর ইউনুস। দুবাইয়ের WGS কনফারেন্স ভেন্যুতে সিএনএনের বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোন পরিস্থিতিতে গেল সরকার প্রধানকে অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে তার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, কোনো নির্বাচন ছিল না। শেখ হাসিনা কারচুপির নির্বাচন করেছিল, ভোটারবিহীন। দেশ ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল, লুটপাট সব জায়গায়। এসব কারণে জনতা ক্ষেপে যায়, জনতা বিদ্রোহ করে তার বিরুদ্ধে। উপস্থাপক অধ্যাপক ইউনুসের কাছে জানতে চান তার সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কি। প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দেশ, সমাজ এবং প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সবকিছু নিশ্চিত করার জন্য আমরা 15টি সংস্কার কমিশন গঠন করেছি। এ সেশনের দর্শক সারিতে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও শীর্ষ নেতারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পবিত্র শবে বরাত আজ মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম পবিত্র এই রাত। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়ে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এ রাতের মাহাত্ম্য চলতে থাকে। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এই রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুল ভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের তাবলিগ জামায়াতের জিম্মাদার মাওলানা হারুনের আম বয়ানের মাধ্যমে শুরু হয় মাওলানা সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। এই পর্বে অংশ নিতে তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শুক্রবার দুপুরে এই মাঠে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। ইজতেমার এই পর্বের আখেরি মোনাজাত রোববার। গত কয়েক বছর ধরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এবার বিশ্ব ইজতেমা হচ্ছে 3 পর্বে। ভিনদেশে ব্যবসায় বাংলাদেশ সাফল্যের গল্পে নতুন পালক নোয়াখালীর মোহাম্মদ আলী খানের উদ্যোগ। ব্যাংকক প্রবাসী এই বাংলাদেশি মাত্র 30 বছরে ব্যাংককে 2টি, মিয়ানমারে 1টি, ভিয়েতনামে 1টি এবং চট্টগ্রামে 1টি ফিশ প্রসেসিং ফুড কারখানা করেছেন। তার কারখানার শতভাগ রপ্তানিমুখী রেডি টু কুক ফিশের জনপ্রিয়তা কাতার, দুবাই, সৌদি আরব ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পৌঁছে গেছে। থাইল্যান্ড ঘুরে মোহাম্মদ আলীর সফলতার গল্প জানাচ্ছেন মাসরুর শাকিল। নোয়াখালীর মোহাম্মদ আলী সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হন 1995 সালে। মাত্র 30 বছরে তার সিকে ফিশ অ্যান্ড ফুড প্রসেসিং ব্যবসার বিস্তৃতি থাইল্যান্ড ছাড়িয়ে গেছে। প্রথম এখানে আমি কিছু তাওয়ালের ব্যবসা করি জাপানের সঙ্গে, তারপর ওইটা বাদ দিয়ে মাছের ব্যবসা শুরু করি। কাতার, দুবাই, সৌদি আরবের পাশাপাশি সিকে ফুডসের চাহিদা ও জনপ্রিয়তা আমেরিকা এবং ইউরোপীয়। ফ্রোজেন ফিশ অ্যান্ড ফুডস 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। আর ব্যবসা আমি এখন 20 দেশে এক্সপোর্ট করতেছি। আর আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনার ইউকে, ইউএসএ, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, কানাডা, কাতার, বাহরাইন। এখানে আমাদের নিজস্ব কোল্ড স্টোর আছে, সিঙ্গাপুর। থাইল্যান্ডের চিং চাও প্রদেশে তার কারখানায় 300 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। থাইদের অনেকে সিকে ফুডসে দীর্ঘদিন ধরে কাজ করছেন। থাইল্যান্ডে 300 জেনারেল ওয়ার্কার আছে, 2 জন আছে বাংলাদেশি আর কি। আর এখানে বাংলাদেশ লোক আনতে হলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আনতে হয়। ওয়ার্ক পারমিটের খরচ অত্যাধিক বেশি। I
working with a good man, and he carefully all customer and employer. উদ্যোক্তা মোহাম্মদ আলী খান বলছেন, বাংলাদেশ দূতাবাসের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিকে ফুডসে বাংলাদেশ থেকে ভালো বেতনে শ্রমিক নিতে পারছেন না তিনি। মাসুর শাকির, চ্যানেল আই, চা চিং চাও প্রদেশ, থাইল্যান্ড। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বিদেশে বসবাসরত দুই বাংলাদেশের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি হয়ে ওঠে সারা বিশ্বের মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রায় 2 বছরের বিভিন্ন কার্যক্রম শেষে ইউনেস্কোর প্যারিস অধিবেশন থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1998 সালে জাতিসংঘ মহাসচিব কফি আনানের কাছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত 2 প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। আবেদনটি সম্পর্কে জানতে পেরে জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকেও একই ধরনের প্রস্তাব আনতে রফিকুল ইসলামকে অনুরোধ করেন জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মকর্তা হাসান ফেরদৌস। এরই পরিপ্রেক্ষিতে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামের একটি সংগঠন করেন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম। কয়েকজন ভিন্ন ভাষাভাষীকে সাথে নিয়ে কফি আনানের কাছে আবারও চিঠি লিখেন তারা। পরবর্তীতে বাংলাদেশের এ প্রস্তাবের পক্ষে কাজ করে আরও কয়েকটি দেশ। 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপিত হয়। অবশেষে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2010 সালের 21শে অক্টোবর জাতিসংঘ সাধারণ অধিবেশনের 65তম অধিবেশনেও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাশ হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই গেছে জাতীয় ক্রিকেট দল। 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কানাডার প্রবাসী বিশেষ চাহিদা সম্পন্ন চিত্রশিল্পী রওনাক খানের একক চিত্র প্রদর্শনী হবে কানাডার ক্যালগারিতে। জেনেসিস সেন্টারে আগামী 27শে এপ্রিল এই প্রদর্শনী হবে। এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে তার 4টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। রওনাক খানের চিত্র প্রদর্শনীতে আলবার্টা সরকারের MLA ইরফান সাবির উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন ক্যালগারিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ার আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইয়ের তেমন কোনো প্রাদুর্ভাব নেই। তবে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্র নিয়ে আল মকসুদের রিপোর্ট। কুড়িগ্রামের মাঠে মাঠে এখন আলু ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। তবে আলু চাষের খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। উৎপাদিত আলুর ন্যায্য দাম না পাওয়া গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কায় কৃষক। বাজারের অবস্থা খুবই খারাপ, তার কারণে এইবার যদি থাকে বা নিম্ন আরও হয় তাহলে কিন্তু কৃষক বাঁচবে না। কৃষক মাঠে বাড়ি মাঝে 120 টাকা আলুর কেজি কিনে আমরা গাছি মাঠে 33,000 টাকা কার্টুন কিনছি, 50 কেজি আলুর দাম 33,000 টাকা, তাহলে কৃষক কীভাবে বাঁচবে? তাপমাত্রা ভালো, সেই জন্য মনে করেন আলু তো হিম ধরে নেই। এই যে কারণে মনে করেন হিমের ওষুধ, কীটনাশক, এই সর্ব জিনিস পূরণ করতে কম লাগবেন, যে আলুর ফলন হয়তো ভালো হতে পারে। যে নতুন আলুটা আমার দেখা যায় এখনই 16 টাকা আসছে, আরও তো নামতেও পারে। আর এই আলুটা যদি এখন 5 টাকা আসে না 10 টাকা আসে, যদি এইরকম যদি হয়ে থাকে আর সরকার যদি ইয়েতে যদি পদক্ষেপ না নেয়,
তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কৃষকের। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এবছর আলু আবাদের জন্য যে অনুকূল আবহাওয়া বিরাজ করছে তাতে আমরা আশা করছি আলুর একটি বাম্পার ফলন কৃষকরা পাবেন। যদি বাজার মূল্য ভালো থাকে কৃষকরা এক্ষেত্রে বেশি লাভবান হবে। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলার প্রায় সব উপজেলায় স্থানীয় জাত মিলে ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৮,০০০ হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তামাকের সহজলভ্যতায় দেশে জনস্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যু বাড়ছে। লাভের আশায় তামাক উৎপাদনে ঝুঁকছেন অনেকেই। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বিভাগ সহ সরকারিভাবে তামাক চাষে নিরুৎসাহিত না করায় কমছে না এর ভয়াবহতা। টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। দেশের প্রায় 4 কোটি মানুষ প্রত্যক্ষভাবে তামাক সেবনের সাথে জড়িত, আর পরোক্ষভাবে ধূমপানের শিকার প্রায় 3,84,00,000 মানুষ। এতে হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি সহ বাড়ছে মৃত্যুর ঘটনাও। বিভিন্ন পরিসংখ্যানে এমন ভয়াবহ তথ্য উঠে আসলেও বন্ধ হয়নি তামাক চাষ। দাদন আর বিক্রির নিশ্চয়তা থাকায় টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চল, ভুয়াপুর, কালিহাতী, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় বাড়ছে তামাকের উৎপাদন। মোটামুটি একটা ভালো প্রফিট থাকে, যার কারণে যারা চাষি আছে তারা তামাকের প্রতি বর্তমানে একটু বেশি চাষের প্রতি ঝুঁকছে আর কি। সিজনে 2বার পানি দেওয়া লাগে আর 2বার সার দেওয়া লাগে, দিল্লি জিনিসটা আর কি পরিপূর্ণ ভালো হয়। ফসলে আমরা লাভবান হইতে পারি না, দাম নাই, না সব জিনিসের দাম কম, খরচ বেশি, যার কারণে এখন আমরা তামাক চাষ করার জন্য এখন অগ্রসর হইতেছি। অন্যান্য ফসলের তুলনায় তামাকের দাম অনেক বেশি পাই আমরা, আর এই কারণে তামাক চাষ করা হয়। তামাক চাষের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। যে পরিমাণ হৃদরোগ বেড়ে গেছে, হার্টের যে সমস্যা বেড়ে গেছে, সেটা অন্যতম কারণ হলো ধূমপান। তো সার, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে যে পরিমাণ তামাক ফলন করা হয় তাতে জমির উর্বরতা কমে যায় অনেক বেশি, এবং সেই কারণে পরিবেশ দূষণ অনেক বেশি হয়, যেটা থেকে আসলে আমাদের দেশের কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে এই কারণে আমি মনে করি যে এটার প্রসার বন্ধ করা খুবই জরুরি হয়ে পড়েছে। তামাক চাষ ও সেবন বন্ধের আইন কঠোরভাবে প্রয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। কৃষকদেরকে নানাভাবে প্রণোদনা দিয়ে, অ্যাডভান্স তাদের ঋণ দিয়ে এই তামাক কিনে নেওয়ার ব্যবস্থা করতেছে। এই অবস্থায় তামাকের ভয়াবহতা এই দেশে আরো বেড়ে যাচ্ছে। এই ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তামাক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার পাশাপাশি দেশের খাদ্য ঘাটতি পূরণে তামাক চাষ বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ পরিবেশবাদী সহ সব মহলের। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মধ্যরাতে একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টিম টাইগার্স। 20 ফেব্রুয়ারি দুবাইতে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে ফেভারিট ভারতের বিপক্ষে। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। পরে পাকিস্তানে গিয়ে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হোয়াইট হাউসে ট্রাম্প মোদি বৈঠকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক সুসংহত করার অঙ্গীকার। দুই দেশের মধ্যে বাণিজ্য পার্থক্য কমার আশা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন 6 সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও বিবেচনার উদ্যোগ। আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই চ্যালেঞ্জ মনে করেন প্রধান উপদেষ্টা। দেশ সমাজ পুনর্নির্মাণ চলছে বলে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মন্তব্য। মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। গভীর অনুশোচনায় মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবং টঙ্গীতে চলছে 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজারো মুসল্লি।
চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।